নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান, অর্থাৎ যার জন্য আপনারা অপেক্ষা করে বসে রয়েছেন, বেদজ্ঞান আয়ুর্বেদের অনুষ্ঠান। এই অনুষ্ঠান থেকে আমরা মূলত মানুষ কীভাবে সুস্থ থাকবে, নানাবিধ রোগ কীভাবে আয়ুর্বেদের ট্রিটমেন্টের মাধ্যমে দূরীকরণ করা যায় তার আলোচনা, বিশ্লেষণ এবং আপনাদের প্রশ্নের উত্তর দিয়ে থাকি। যিনি এই অনুষ্ঠানে উপস্থিত থাকেন বা আপনাদের যার জন্য অপেক্ষা থাকে, তিনি আজকেও আমাদের সঙ্গে আমাদের হটসিটে রয়েছেন, বেদজ্ঞান আয়ুর্বেদের কর্ণধার, প্রাণপুরুষ এবং প্রখ্যাত ডাক্তার সুলতান খান আজও আমাদের সঙ্গে আমাদের স্টুডিওতে। স্যার, আরেকবার স্বাগত আপনাকে। নমস্কার। আজকে আমরা মূলত যে রোগটা নিয়ে আলোচনা করব, সেই রোগটার নাম আপনারা কেউ শুনেছেন কি? সেই রোগটার নাম হচ্ছে গ্যাস্ট্রোইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ। বিরাট বড় নাম, গ্যাস্ট্রোসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ। ভাবছেন এই আবার কেমন নাম? এমন করে ভাবার কোনো কারণ নেই। আপনাদের অনেকেই এই নামটি শুনেছেন, হয়তো টিভির অপর প্রান্তে যারা রয়েছেন তাদের অনেকেই এই ধরনের সমস্যায় ভোগেন। আপনার বুকে জ্বালা হয়, খাবার পর একটু জ্বালা 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 হয়, কিংবা পেটে একটু জ্বালা পোড়া হচ্ছে খাবার পর, কিংবা একটু বমি বমি পাচ্ছে। বিশেষ করে রাত্রে খেয়েছেন, খাবার পর যেই শুয়েছেন দেখছেন বুকের মাঝখানটা কেমন একটু জল 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 করছে, জ্বালা 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 করছে, এরকম হয়। ডাক্তারের কাছে গেছেন, গিয়ে হয়তো বা আপনি হয়তো শুনেছেন বা পড়েছেন, দেখেছেন, আর যে বিষয়টি সম্পর্কে আপনি জেনেছেন তার নাম দেওয়া হচ্ছে জিআরডি। এবার আপনি বলছেন, এই তো জানি তো, জিআরডি রোগটা সম্পর্কে জানি তো। এই জিইআরডি হচ্ছে এটা বড় নামের অ্যাব্রিভিয়েশন, যার পুরো নামটি হচ্ছে ওই, অর্থাৎ গ্যাস্ট্রোইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ। কেন এই রোগ হয়, কাদের এই রোগ হয়, কি কারণে হয়, আসুন আমরা একটু আলোচনা করব। আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আপনারা ফোন করতে পারেন। স্যার, এই গ্যাস্ট্রোইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ বিরাট বড় নাম, আমরা ছোট্ট করে দিচ্ছি জিআরডি। এটা প্রথমত খুব সাধারণভাবেই আমাদের এই যে সমস্যাগুলো যদি আমরা দেখি, তাহলে কি কি ধরনের সমস্যা থেকে আমরা বুঝতে পারবো যে এই রোগটা হতে পারে? দেখুন, জিআরডি সিমটমসটা খুবই পরিষ্কার আছে। কেন কি পেশেন্টরা এসে আমাদেরকে বলেন যে খাওয়ার পর আমাদের বুক জ্বালা করে, খাওয়ার পর আমরা দেখি আমাদের বুকে, চেস্টে, এই দিকে অ্যাপিগ্যাস্ট্রিক জায়গায় হালকা হালকা আমাদের পেন হচ্ছে, বা আমার মুখ পুরো তিতো হয়ে যাচ্ছে, টক জল আমার মুখে চলে আসে, খাবার আমার মুখে চলে আসছে। এই সিমটমসটা খুবই পরিষ্কার একটা সিমটমস, যেটা কিন্তু আমরা জিআরডিতে দেখতে পারি। এর সঙ্গে সিমটমস রয়েছে, যেমন আমাদের ইনডাইজেশন একটা প্রবলেম থাকে, বা পেট ফুলে যাওয়া একটা টেন্ডেন্সি থাকে আমাদের, এই সিমটমসটাও থাকে। কিন্তু সবথেকে ক্লিয়ার যে সিমটমসটা রয়েছে, এটা খাওয়ার পর পেশেন্ট বলছে বুক জ্বালা করছে আমাদের, বা মুখে খাবার চলে আসছে, মুখে টক জল চলে আসছে আমাদের, বা বুকের পাশে একটা পেন হচ্ছে আমাদের। এই সিমটমসটা কিন্তু পুরো ইন্ডিকেট করে যে পেশেন্টটা জিআরডি থেকে আক্রান্ত রয়েছে। জিআরডি দুটো স্টেজে থাকে, একটা অ্যাকিউট থাকে, একটা ক্রনিক থাকে। অ্যাকিউট স্টেজে অনেকরাই নিজে থেকে খানপান বা একটা মিনিমাল কিছু মেডিসিনের কোর্স করে নিজেকে রিকভার করে নেয়। কিন্তু অনেকরা যখন এই সমস্যাটা বুঝতে পারে না, দীর্ঘদিন ইগনোর করতে থাকে, তখন এই রোগটা একটা রোগ হয়ে যায়, যেটা হচ্ছে জিআরডি। বেশ, এবার প্রশ্ন হচ্ছে যে তাহলে কেন হয়? এই যে আপনি বললেন খানপান, অর্থাৎ আমাদের খাদ্যাভ্যাসের কারণেই কি এই সমস্যা শুরু হতে পারে, মানে শুরু হয় নর্মালি? হ্যাঁ, দেখুন, প্রথম তো লাইন আউট সবথেকে আমি বলবো তো লাইফস্টাইলে একটা সবথেকে বড়ো কারণ রয়েছে। যেমন আমাদের হ্যাবিট রয়েছে, খাওয়ার পরেই আমরা কিন্তু বিছানায় শুয়ে পড়ি। ইমিডিয়েটলি আমরা খেয়ে আমরা বিছানায় শুয়ে পড়লাম। আমরা এটা জানি না যে আমাদের কতটা খাওয়া উচিত। কেন আমরা অনেক সময় আমরা এতটা খেয়ে ফেলি আমরা, যে আমাদের আইডিয়াই থাকে না যে এতটা আমাদের খাওয়া উচিত নয়। বা অনেক সময় আমরা খাওয়ার সময় প্রচুর জল খেয়ে ফেলি, যেটা কিন্তু আমাদের করা উচিত নয়। কেন কি আপনার স্টমাক যখনই ফুল হবে, আমাদের একটা যে স্টমাকে আর খাদ্যনালী, ওখানে একটা গেট রয়েছে, LES বলে একটা গেট রয়েছে। ওই গেটটা কিন্তু কোনো কারণের জন্য ঠিকঠাক কাজ করে না, তখন কিন্তু খাবারগুলো ব্ল্যাকফুড হতে আরম্ভ করে দেয়। তো খাওয়া দাওয়া একটা কারণ রয়েছে, ওবেসিটি একটা কারণ রয়েছে। যাদের শরীরে প্রচুর ওয়েট রয়েছে তাদের এই প্রবলেমটা খুব হয়। প্রেগনেন্সির সময় মহিলাদের এই প্রবলেমটা সবথেকে কমন প্রবলেম দেখা যায় হয়। আর কিছু লোক রয়েছে যারা কিন্তু প্রচুর পরিমাণে যখন NSAID ওষুধগুলো খায়, মানে নন স্টেরয়েড অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগগুলো যখন নেয়, তো তাদের এটা জিআরডি সমস্যা হওয়ার খুবই কমন চান্সেস থাকে। আচ্ছা, বেশ, এবার আমরা তো বুঝলাম যে যে কারণগুলোতে এই ধরনের সমস্যাগুলো হতে পারে। মূলত যেটা আপনি বলেন যে রাতে শোয়ার পরেই
বুক জ্বালা, বুকের এই মানে দুটো পাঁজরের ঠিক মাঝখানটার এই অংশে জ্বালা, ঢেকুর উঠতে পারে, এই ক্ষেত্রে ঢেকুরে উঠতে পারে। মুখে ওই যেটা আপনি বললেন যে টক জল চলে আসবে, মানে প্রচণ্ড অ্যাসিড হয়ে গেছে এরকম একটা ব্যাপার। আচ্ছা, এইটা হলেই আমরা সাধারণত যেটা করি, টপাক করে বিছানা থেকে নামি আর ঠক করে একটা অ্যান্টাসিড বলতে যে বোঝায় ওই একটা নিয়ে টকাক করে আমরা খেয়ে নিই। তো এতে কি এই সমস্যার সমাধান আদৌ হয়, নাকি এটা আরও জটিল আকার ধারণ করতে পারে? দেখুন, আপনি একটা অ্যান্টাসিড আপনি যখনই খাবেন, সাময়িক কিছু রিলিফ আপনি পেতে পারেন, 100% ইমপ্রুভমেন্ট পাবেন না, কিছুটা রিলিফ আপনি পেয়ে যাবেন। কিন্তু প্রবলেমটা রয়েছে, প্রবলেমটা আপনার থেকেই যাবে। প্রবলেমটা কি হচ্ছে, জিআরডি সাধারণ সমস্যা নয়। জিআরডি মানে যে হাইড্রোক্লোরিক অ্যাসিড, যে পিত্তটা আপনার স্টমাকে রয়েছে, সেটা কিন্তু ব্যাকফ্লো হয়ে বারবার আপনার খাদ্যনালীতে চলে যাচ্ছে। স্টমাকে অ্যাসিড থেকে বাঁচানোর জন্য আমাদের স্টমাকে একটা লেয়ার রয়েছে, সেই জন্য আমাদের স্টমাকে কোনো সমস্যা হয় না। আর এই অ্যাসিডটা যখন আমাদের খাদ্যনালীতে চলে আসে, খাদ্যনালীর কিন্তু কোনো প্রোটেকশন লেয়ার নেই আমাদের। এই অ্যাসিডটা কিন্তু গিয়ে আমাদের সেই ইসোফেগাসে ইনফ্লামেশন তৈরি করে, আমাদের ওই যে মাসেলসগুলো বা রয়েছে তাকে কিন্তু হ্যাম্পার্ড করে। সেখানে কিন্তু আমাদের ইনফ্লামেশন হওয়ার চান্সেস থাকে, আলসার হওয়ার চান্সেস থাকে, স্ট্রিকচার হওয়ার চান্সেস থাকে। যাদের ক্রনিক স্টেজে চলে যায়, যাদের ডেইলি এই প্রবলেমটা রয়ে গেছে, সকাল বিকেল এই প্রবলেমটাতে ফেস করে যাচ্ছে, যে বারবার অ্যাসিডটা কিন্তু রিফ্লেক্ট হচ্ছে, রিফ্লেক্ট হয়ে মুখে চলে আসছে। তো এই জন্য আপনি এই জিআরডি প্রবলেমটাকে সাধারণ একটা অ্যান্টাসিড বা পিপিআই ওষুধ খেয়ে আপনি কিন্তু ম্যানেজ করতে পারবেন না। একে পুরোপুরি আপনাকে ট্রিটমেন্ট, লাইফস্টাইল মডিফাইড করতে হবে, তখন গিয়ে কিন্তু এই প্রবলেম থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন। বেশ। আচ্ছা, এইটা হওয়ার জন্য তো কোনো বয়সের কোনো বিষয় নেই, যেটা বয়স যাদের বেশি তাদের এটা হতে পারে, ইয়াং জেনারেশন হতে পারে, এটা তো সব বয়সেরই এই ধরনের যে সমস্যা কোনো হতে পারে। বয়স হতে পারে, যে কোনো জেন্ডারকে হতে পারে, এই জন্য কোনো বয়স কোনো দায় কিছু নেই। এই থেকে মানে ধরুন আপনি একটু আগে বললেন যে জিআরডির মূলত দুটো স্টেজ হয়, Acute and এই chronic। দুটো স্টেজ কি, এবং এটার থেকে কি কোনো ভয়ঙ্কর কিছু আকার ধারণ হতে পারে? মানে আমি যদি একটু আক্কা না করি, ওই অ্যান্টাসিড খেয়ে গেলাম বা সাময়িক কিছু একটা করে গেলাম, পরবর্তীতে এটাকে চাপতে চাপতে এটাকে একটা বড় কোনো আকার নিতে পারে? হ্যাঁ, অবশ্যই। আমি আপনাকে এটাই বলছিলাম যে ক্রনিক স্টেজ মানে রিপিটেড একটা প্রবলেম আপনার কিন্তু রিপিটেডলি হয়ে যাচ্ছে। মানে আপনি যে খাদ্য নালী যেটা আপনার রয়েছে, যেটা আমরা ইসোফেগাস বলি, সেই ইসোফেগাসে যখন রিপিটলি বারবার আপনার অ্যাসিডটা যখন ওই জায়গাটাকে ব্যাকফ্লো হয়ে যাচ্ছে, আপনার মানে মুখ পর্যন্ত চলে আসছে, তো আলটিমেটলি ওই পুরো রাস্তাটায় কিন্তু ইরোশন তৈরি হচ্ছে, ওই রাস্তায় বারবার ইনফ্লামেশন তৈরি হচ্ছে। তো ইনফ্লামেশন মানে হচ্ছে ইসোফেজাইটিস বলে একটা সমস্যা হতে পারে, আপনার স্ট্রিকচার হতে পারে। স্ট্রিকচার মানে হচ্ছে জায়গা খাদ্য নালীটা কিন্তু সরু হয়ে যাবে। তার সঙ্গে আমাদের প্রি ক্যান্সার স্টেটে আমরা চলে যেতে পারি, কেন কি আপনি রিকারেন্টলি যেখানে ইনফেকশন হবে সেখান থেকে কিন্তু আমাদের ক্যান্সার হওয়ার চান্সেস প্রবণতা অনেকটা বেড়ে যায়। আর একটা কমপ্লিকেশন আমরা পেশেন্ট আমরা শুনি যে ডক্টর মনে হচ্ছে গলায় সবসময় কিছু ফেসে আছে, সে পেশেন্ট সারাদিন করে যাচ্ছে, গলায় কিছু ফেসে আছে, মনে হচ্ছে লাম্প, মনে হচ্ছে যে লাম্প আমার কিছু হয়ে গেছে। এইসব কমপ্লিকেশন যখন আপনি ক্রনিক স্টেজে চলে যাবেন, এটা আপনার কাছে আসতে পারে। ও এই যে গলায় অনেক সময় এটা আমরা যারা করে বা অনেকেই আমরাও হয়তো করি, কিন্তু এটার পেছনেও এই জিআরডির সমস্যা জিআরডি থাকতে পারে? সমস্যা হতে পারে আমাদের। আচ্ছা আচ্ছা, তো মানে বুঝতে পারছেন যে আমরা না জেনে অনেক কিছু নিজেরা ওস্তাদি করি, সেই ওস্তাদি করাটা বোধহয় সঠিক নয়। সঠিক চিকিৎসার জন্য সঠিক চিকিৎসকের কাছে যাওয়াটাই খুব জরুরি। যদি আমরা সেটা না করি, তাহলে কিন্তু ছোট্ট বিষয়টা একটা বিরাট আকার ধারণ করতে পারে। এবার প্রশ্ন হচ্ছে যে স্যার, এই ধরনের যে লক্ষণগুলো আপনি বললেন, যা কেন হচ্ছে, সেটা কোথা থেকে কোথায় চলে যেতে পারে, সেটাও আমরা শুনলাম। আয়ুর্বেদের ক্ষেত্রে এর যে ট্রিটমেন্ট, এই ট্রিটমেন্ট কি একটা নির্দিষ্ট সময় ধরে হয়, নাকি একটা লং টার্ম প্রসেস ধরে চলতে থাকে, নাকি সারা জীবনই এই ওষুধ খেয়ে যেতে হয়? না, এটা একটা প্রপারলি ট্রিটমেন্ট করলে টাইম বাউন্ড ট্রিটমেন্ট রয়েছে আমাদের, 3 থেকে 6 মাসে আমাদের ট্রিটমেন্ট রয়েছে বেসিক্যালি। আর আয়ুর্বেদে এটা খুবই ভালো ট্রিটমেন্ট রয়েছে। আয়ুর্বেদে এটা আমাদের আম্লপিত্তর সঙ্গে আমরা কোরিলেট করি, আর খুবই ভালো ট্রিটমেন্ট। এই জন্য কিন্তু আমাদের প্রপার মেডিকেশন, মানে রোগটা ডায়াগনোজ করতে হবে আমাদেরকে, তারপর পেশেন্টের যে লাইফস্টাইল রয়েছে সেটা চেঞ্জ করতে হবে। লাইফস্টাইল এই জন্য চেঞ্জ করা উচিত, কেন আপনাকে জানতে হবে যে খানপান কী ধরনের খাওয়া দাওয়া আপনাকে নেওয়া উচিত বা কতটা খাওয়া উচিত। আপনার যখন 4 রুটি খিদে রয়েছে, আপনাকে সবসময় 3 রুটি খাওয়া উচিত, কেন কি আপনি যখন একটু জায়গা ফাঁকা রাখবেন, তাহলে ডাইজেশনটা একটু প্রপার হবে। সময়তে আপনাকে খাওয়া দাওয়া করা উচিত। খাওয়ার পর আমাদেরকে ঘুমানো উচিত নয়, আমাদেরকে একটু হাঁটা উচিত, যেটা কী হবে ডাইজেশনটা আমাদের প্রপার হয়ে যাবে। আর স্পেসিফিক্যালি রাত্রেবেলা আমাদের ঘুমানো 3 ঘন্টা আগে আমাদেরকে খাওয়া উচিত। এটা কিন্তু অনেক পেশেন্টরাই, মানে অনেক লোকই কিন্তু এটা ক্যাজুয়াল নেয়, যে খাওয়ার পরে ইমিডিয়েটলি ঘুমিয়ে পড়ে।
আর খাওয়ার পর আমরা অনেক লোককে দেখি যে চা বা সিগারেটে একটা নেশা থাকে, সেটা কিন্তু আমাদেরকে অ্যাভয়েড করা উচিত। তো এইসব অনেক কিছু জিনিস রয়েছে, যখন আমরা পেশেন্টের সঙ্গে কথা বলি, আমরা পেশেন্ট আমাদেরকে নিজেই বলে দেয় যে এই ভুল আমরা করছি। তো আমাদেরকে আলটিমেটলি পেশেন্টকে বোঝাতে হবে যে এই সব জিনিসগুলো কিন্তু অ্যাভয়েড করতে হবে। তার সঙ্গে যে মেডিকেশনগুলো আমরা দিই সেটা কিন্তু প্রপার ইউজ করলে 3 থেকে 6 মাসে প্রবলেমটা পুরোপুরি ক্লিয়ার হয়ে যায়। কে বাদ আমরা আসবো আলোচনা। একটা টেলিফোন রয়েছে। নমস্কার, কে রয়েছেন টেলিফোন? হ্যালো, নমস্কার, আমি কল্যাণী সীমান্ত থেকে বলছিলাম। হ্যাঁ, কে বলছেন? আমার নাম শর্মিষ্ঠা দত্ত। হ্যাঁ, বলুন। বলছি, একটা সমস্যা হচ্ছে, মানে একটু কিছু রিচ খাবার খেলে প্রচন্ড পেটে ব্যথা হয়। হুম, এবার সেটা কি গ্যাসের কারণে হচ্ছে নাকি আমি বুঝতে পারি না। মাঝে মধ্যে হয়, এমন নয় যে সবসময় হয়। তো কতদিন থেকে হচ্ছে? ওইটাই একটু জানতাম আর কি। কতদিন থেকে হচ্ছে আপনার এটা? এটা লাস্ট 1 সপ্তাহ ধরে আমি দেখছি যে একটু বেশি খাওয়া দাওয়া হলে বা পরপর যদি একটু বেশি অনুষ্ঠান বাড়ি যাওয়া হয় তাহলে এগুলো হয়। আচ্ছা, আমার Spicy- আগে এরকম কোনো সমস্যা ছিল না। আচ্ছা, স্পাইসি ফুড খেলেই প্রবলেম হয়? হ্যাঁ, আচ্ছা, মানে বাইরে খাওয়া না বাড়ি খাওয়া? বাইরের খাবার বলতে অনুষ্ঠান বাড়ির খাবারেও হচ্ছে। ঠিক আছে, আপনার বয়স কত? আমার বয়স 28। 28। ঠিক আছে, আপনি টিভি স্ক্রিনে থাকুন। ধন্যবাদ শর্মিষ্ঠা। আর একটা জিনিস রয়েছে, আমরা অনেক সময় দেখি খাবারে আমরা কিন্তু অনেক লোক রয়েছে চিলি পাউডার ইউজ করে, যেটা কিন্তু আমি স্পেসিফিকলি বারণ করি। আমরা চিলি যেটা লঙ্কায় ডাইরেক্টলি ইউজ করা হয় ওটা বেটার, মানে পাউডার থেকে বেটার ওটা ইউজ করতে আমরা বলি। আর আপনি বাইরে খাচ্ছেন, বিয়ে বাড়িতে খাচ্ছেন, তো স্পেসিফিকলি আমরা সবাই জানি যে কেমন কী ধরনের রান্না হয়। তো ন্যাচুরালি এই খাবার খেলে আপনার পেটে যখন ইরিটেশন হচ্ছে তাহলে আপনাকে একটু সাবধান হয়ে খাওয়া দাওয়া করা উচিত। আর গ্যাস্ট্রাইটিস হচ্ছে কি হচ্ছে না, আপনার এই এপিসোডটা আপনি 1 সপ্তাহ থেকে দেখছেন, এটা কিন্তু কন্টিনিউসলি আর কিছুদিন আপনি যখন দেখবেন তো আলটিমেটলি গ্যাস্ট্রাইটিস হয়ে যেতে পারে। গ্যাস্ট্রাইটিস মানে হচ্ছে স্টমাকে আপনার ইনফ্লামেশন হয়ে যেতে পারে। এখন হয়েছে কি না তার জন্য একবার ক্লিনিক্যালি আমাদেরকে আপনাকে দেখতে হবে। তো আমি বলবো একটা জিনিস যে 1 সপ্তাহ থেকে হচ্ছে একটু মডিফাই করুন, খানপান একটু চেঞ্জ করুন। আর চেষ্টা করুন বিয়ে বাড়িতে যখন খাবেন তো একটু দেখে শুনে খাবেন, তাতে কী হবে প্রবলেমটা আপনার কিন্তু রিকভার হবে না, তাতে এমনিতে আপনি রিকভার করে যাবেন। সেদিনকে এই আপনার কথা শুনে আবার মনে পড়ে গেল একটি অত্যন্ত পুরনো ওই ভাজাভুজো, চপ ভাজাভুজোর দোকান, যা প্রতিদিনই প্রচুর লোকজন ভিড় করে থাকে। তো অত্যন্ত বয়স্ক এক ব্যক্তি সেই চপ টপ ভাজেন। তো সে কথার প্রসঙ্গে হঠাৎ করে বলে উঠলেন যে সব থেকে শয়তানকে জানিস? সে যেহেতু সব থেকে সিনিয়র তাই সবাইকে তিনি তুই বলেই ডাকে। তো কেউ আর সেই উত্তর দিতে পারে না। পরে সে চপ ভাজতে ভাজতে উত্তর দিল সব থেকে শয়তান হচ্ছে জীব। তো এই যে আপনি এতক্ষণ যা বললেন, যাকে বললেন তার ক্ষেত্রে ওই জিনিসটা প্রযোজ্য। মানে আপনি মনে চাইছেন কিন্তু আপনার জীব যদি আপনাকে আশকারা দেয় যে না কিছু হবে না, খেয়ে নে, একদিন খেলে কী বা আসে যায়, তো আর কিছু করার নেই। আর যদি আশকারাটা বন্ধ করতে চান তাহলে ডেফিনেটলি আপনি যোগাযোগ করতে পারেন। শুধু আপনি কেন, আপনারা যারা টিভির অপর প্রান্তে রয়েছেন তারাও যোগাযোগ করতে পারেন। যোগাযোগ করার জন্য বিরাট কিছু করতে হবে এমনটা নয়। আমি প্রত্যেকটি অনুষ্ঠানেই বলি যে এই বেদজ্ঞান আয়ুর্বেদের চেম্বার বাংলার প্রায় উত্তর থেকে দক্ষিণ সব জায়গার সবকটি জেলাতেই একটি করে রয়েছে। নির্দিষ্ট দিনে নির্দিষ্ট সময়ের জন্য সেখানে ডাক্তারবাবু উপস্থিত থাকেন। আপনার এলাকায় আপনার কাছাকাছি চেম্বারে কবে তিনি উপস্থিত থাকছেন সেটা জেনে নেওয়ার জন্য আমাদের স্ক্রিনে দেখুন একটা হলুদ বক্সের মধ্যে দুটো নাম্বার রয়েছে, 9076641643 এই নাম্বারটিতে ফোন করতে পারেন, কিংবা 9831068089 এই নাম্বারটিতেও আপনারা ফোন করতে পারেন। যে কোনো একটি নাম্বারে ফোন করে আপনার কাছের কোন চেম্বারে ডাক্তারবাবু কবে উপস্থিত থাকছেন জেনে নিয়ে নামটা লেখাতে ভুলবেন না। তার কারণ ওই যে বললাম নির্দিষ্ট দিনে নির্দিষ্ট সময়ের জন্য অপেক্ষা থাকেন উনি যান, ফলে নির্দিষ্ট সংখ্যকই কিন্তু পেশেন্ট দেখা সম্ভব হয়। এনিওয়ে, আমরা আবার একটু আলোচনায় ফিরে আসি। আমরা মূলত জিআরডি নিয়ে আলোচনা করছিলাম। ওই যে শর্মিষ্ঠা যিনি ফোন করেছিলেন 28 ইয়ার্স ওল্ড, বাট সে বলছে যে আমি এখন একটু ভাজা একটু বিয়েবাড়ি টিয়েবাড়ি অনুষ্ঠান বাড়িতে খেলেই এটা কিন্তু আমার হচ্ছে, পেটে ব্যথা করছে, পেটে জ্বালা করছে। এবং এই অনুষ্ঠান বাড়ির খাওয়া দাওয়াটা মূলত রাত্রিবেলাতেই হয়। আমরা যে জিআরডি নিয়ে আলোচনা করছি সেটাও ওই ব্যথাটা বা জ্বালাটা
মূলত রাত্রিবেলাতেই আমরা লক্ষ্য করতে পারি আর কি। তো সেই জায়গায় দাঁড়িয়ে এই যে ধরুন রাতের খাবার, অনুষ্ঠান বাড়ির খাবারগুলো রাতের বাড়িতে আর গান্ডে পিণ্ডে খেয়ে নিলাম, এটা কতটা সঠিক? দেখুন, আপনি বিয়ে বাড়িতে সমস্ত জিনিস খাচ্ছেন, মানে আপনি টক খাচ্ছেন, মিষ্টি খাচ্ছেন, ঝাল খাচ্ছেন, সমস্ত জিনিস খাচ্ছেন। সমস্ত খাওয়ার পর আপনি একটা কার্বোনেটেড ভালো একটা ড্রিঙ্কও পিলেন, যে একটা কোল্ড ড্রিঙ্ক খাই তাই সব হজম হয়ে যাবে আর কি। তো আলটিমেটলি প্রবলেমটা আপনি মানে কি বলবো, মানে আরো জটিল করে দিলেন। আগুনে আপনি একটু পেট্রোল দিয়ে দিলেন। হ্যাঁ, আপনার পেটে এমনিতে আগুন লাগানো আছে, তারপর আপনি একটা পেট্রোল দিয়ে দিলেন, যে আগুনটা আর বাড়িয়ে দিলেন। আপনি একটা কার্বোনেটেড ড্রিঙ্ক, আপনি একটা পেপসি ভালো করে আপনি খেয়ে নিলেন। তো প্রবলেমটা এটাই আছে যে আমরা বেসিক্যালি যেটা আপনি বললেন না, যে চপে কাকু যেটা বলেছেন, সেটাই প্রবলেমটা, যে জিভের জন্যই কিন্তু আমরা সাফার করি। বিয়ে বাড়িতে আমরা দেখছি অনেক বুকে লাগানো আছে, অনেক কিছু জিনিস হয়েছে, তো আমাদের টার্গেট থাকে এখান থেকে স্টার্ট করবো, ওখান পর্যন্ত ওখানে গিয়ে শেষ করো। সব খেয়েছি, সব টেস্ট করেছি, এটা বলতে হবে আর কি, এরকম একটা একটাও ব্যাপার। বাদ যাবেন। তো আলটিমেটলি কি হবে, এই যে একটাও বাদ যাবে না, সে সাফার তো আপনার পেটটাকে কিন্তু করতেই হবে। কিন্তু আপনার পেটে গরম গেল, ঠান্ডা গেল, মিষ্টি গেল, ঝাল গেল, সব গেল, সব কি যে তো আপনার স্টমাকটা কতটা সামলাতে পারবে? মানে পেট আর ওই বাইরের ডাস্টবিনটার মধ্যে কোনো ফারাক কোনো রইলো না? ফারাক নেই, আর তার কোনো লিমিট পর্যন্ত নেই, যে আপনি মানে বলা হয় না যে বুক পর্যন্ত খেয়েছেন, এমন কন্ডিশন। দেখুন, লজিক খুবই ক্লিয়ার আছে। আপনি যিনি ফোন করলেন, উনি যখন এই যে প্রবলেমটা বললেন, তো আজকে যখন উনি চিন্তা ভাবনা করবেন, উনি নিজের প্রবলেমটাকে কিন্তু সলভ করে নিয়েছেন। ওনাকে কিন্তু কারো কাছে যেতে হবে না, বাড়িতে উনি নিজেকে প্রবলেম ঠিক করে নেবেন। কিন্তু যখন এই জিনিসটাকে কিন্তু উনি সাইডলাইন করে দেবেন, আর ঠিক আছে বিয়ে বাড়ি খাবো না, বা আমি বাইরে খাবো না, এই বয়সে না খেলে কবে খাবো আমি, এই যে কথাগুলো রয়েছে, আলটিমেটলি তাহলে আপনি একটা রোগী হয়ে যাবেন। কিছুদিন পর আপনি একটা জিআরডি পেশেন্ট হতে পারেন, গ্যাস্ট্রাইটিস পেশেন্ট হয়ে যেতে পারেন, বা আমরা পেপটিক আলসার নিয়ে অনেকবার এখানে ডিসকাশন করি, তো যে কোনো একটা সময় চলে আসতে পারে। দেখুন, খাওয়ার আমাদের সমস্ত আয়ুর্বেদে খুব সুন্দর করে দিনচার্যা, ঋতুচার্যা বলে দিয়েছে যে আমাদের কী ধরনের খাওয়া দাওয়া করা উচিত। আর আমরা আগে থেকে দেখলাম, আমাদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড একটু দেখবো, দিদাকে দেখবো, দাদুকে দেখবো, তারা আজকে 80 বছর 90 বছরে খুব সুন্দর লাইফ লিড করছে। তাদের একটা লাইফ দেখতে পারলে আমরা কিন্তু অনেক কিছু শিখতে পারবো। কারণ আজকে ছেলেমেয়েরা বা ইয়াং এজ যারা রয়েছে, তারা যতটা সাফার করছে, ওরা কিন্তু সাফার করেনি ততটা। আর আজকে আমরা সবথেকে সাফার হওয়ার কারণ একটাই রয়েছে, যেটা বাইরে খাওয়া দাওয়া, ইনঅ্যাপ্রোপ্রিয়েট লাইফস্টাইল, ল্যাক অফ এক্সারসাইজ অ্যাক্টিভিটি রয়েছে, তার জন্য কিন্তু আমরা প্রচুর সাফার করছি। একেবারেই। তো সেটা যাতে আপনাদের না করতে হয়, সেই কারণে আমাদের অনুষ্ঠান। তবে হ্যাঁ, এটাও অস্বীকার করার নেই যে আজকের জেনারেশন, বিশেষ করে যারা একটু জিম টিমে যান টান, তো সেখানে গিয়ে তারা বেশ কিছু একটা ডিসিপ্লিনের মধ্যে পড়েন। যতদিন যে বা যারা সেটা করেন, আমরা দেখেছি যে তারা ততদিন একটু মেনটেন করার চেষ্টা করেন, প্রথম বিষয়টা থাকে। তো এটা ভালো জিনিস, এটা নো ডাউট ভালো জিনিস, এবং এটা যদি কন্টিনিউ প্রসেসে কোনো একজন কেউ করতে থাকে, সেটা তার পক্ষে বেটার হবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। যেমন ধরুন স্যার, আমরা এই যে ধরুন আমরা ফিল্ম স্টারদের দেখি, এবং এমন কিছু ফিল্ম স্টার আমাদের সামনে আছে যারা অনেক বয়স হয়ে গেছে, বাট তারা দেখে তাকে মনে হয় না যে এত বয়স হয়ে গেছে, এবং তার যে ফিটনেস, সেই ফিটনেস যে কোনো ইয়াং জেনারেশনকে হার মানিয়ে দিচ্ছে। আমি নাম করে বলতে পারি অক্ষয় কুমার, এরকম একটি ক্যারেক্টার। তার লাইফস্টাইলটা, তার ডিসিপ্লিন লাইফ, সে একেবারে সঠিক সময় ঘুমোতে যাবে, সঠিক সময় ঘুম থেকে উঠবে, তারপরে তার খাওয়া দাওয়া সমস্ত কিছু। আমরা এটা দেখতে পাই না, আমরা যেটা দেখতে পাই সেটা স্ক্রিনে। আমরা ওটা দেখে ভাবি বোধহয় আমিও তার মতন হয়ে যাব, একেবারে গান্ডে পিণ্ডে গিলে কখনো সেটা হয় না, এটা বুঝতে হবে। টেলিফোনে একজন রয়েছেন, নমস্কার, কে রয়েছেন টেলিফোনে? নমস্কার, আমি পুরুলিয়া থেকে সুরজিৎ কথা বলছিলাম। কি বলছেন? সুরজিৎ, বলুন। হ্যাঁ, আমার বয়স হচ্ছে ওই 39 প্লাস। আচ্ছা। এই কিছুদিন আগে আমার একটু প্রবলেম হয়েছিল, বলতে আমার লোয়ার পার্টটা, মানে অ্যাবডোমেনের লোয়ার পার্টটা ফুলে গিয়েছিল হঠাৎ করে। তো তারপরে ইউএসজির পর আমার ফ্যাটি লিভার গ্রেড 1 ধরা পড়েছে। হোল অ্যাবডোমেনে ইউএসজি হয়েছিল, তাতে ফ্যাটি লিভার গ্রেড 1 আছে। ওকে। এবং আর ইউটিআই সব প্রবলেম আছে। ইউটিআই, আচ্ছা। হ্যাঁ এই তো। হ্যাঁ হ্যাঁ। আপনি কি কোনো ট্রিটমেন্ট করাচ্ছেন? না, সেই রকম হচ্ছে না। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি হচ্ছে পুরুলিয়া। পুরুলিয়া, বেশ। আপনি ইউটিআই জন্য কোনো ওষুধ খাচ্ছেন না? না, শুধু জল বেশি খেতে বলেছিল আমায়। জল বেশি। আপনি কি ইউরিন কালচার করেছেন? রুটিন এক্সামিনার কালচার?
না, ইউরিন কালচার করানো হয়নি। দেখুন ইনি, ঠিক আছে আপনি টিভি স্ক্রিনে থাকুন। শুনতে থাকুন সুরজিৎ, ফোন করার জন্য ধন্যবাদ। দেখুন আপনি যেমন ইউএসজি করে আপনার ফ্যাটি লিভার ধরা পড়েছে, আপনি যখন বলছেন ইউটিআই সমস্যা হয়েছে, একটা কালচার করুন কী ধরনের ব্যাকটেরিয়া আপনার গ্রোথ হয়েছে ইউরিনের রাস্তায়, এটা দেখা খুব উচিত, কতটা কাউন্ট রয়েছে এটা দেখা খুব উচিত। এইভাবে কিন্তু ইগনোর করবেন না, ঠিক আছে? ইনফেকশন জিনিসগুলোকে ইগনোর করা উচিত নয়। তার আয়ুর্বেদে খুব ভালো ট্রিটমেন্ট রয়েছে, আমাদের আয়ুর্বেদে খুব ভালো ভালো মেডিসিন রয়েছে যেটা ইউটিআইকে পুরোপুরি সলভ করা যায়। আর আমরা দেখি যে অনেক মানুষ রয়েছে যারা ইউটিআই রিকারেন্স নিয়ে খুব বেশি সাফার করে, কিন্তু আয়ুর্বেদের পার্মানেন্ট সলিউশন রয়েছে। অ্যান্ড সেকেন্ড হচ্ছে ফ্যাটি লিভার, আপনি যে প্রবলেমটা হচ্ছে তারও আয়ুর্বেদে খুব ভালো ট্রিটমেন্ট রয়েছে। ফ্যাটি লিভার হয়ে গেছে তাহলে এখন আপনাকে কিন্তু সব কিছু চিন্তা ভাবনা করে খানপান করতে হবে, ফিজিক্যাল অ্যাক্টিভিটি বাড়াতে হবে, এক্সারসাইজ করতে হবে আপনাকে। তার সঙ্গে কিছু আয়ুর্বেদিক মেডিসিন আমাদের রয়েছে, সেটা কিন্তু ঠিকঠাক নিলে আপনার ফ্যাটি লিভার পুরোপুরি রিভার্সিবল আর ইউটিআই প্রবলেমটা পুরোপুরি সলভ হয়ে যাবে। আপনি পুরুলিয়া থেকে বলছেন, একটু হেল্পলাইন নাম্বার ফোন করুন, তারা আপনাকে বলে দেবে কোন জায়গায় আপনার গেলে সুবিধা হবে। আপনি অনলাইন কনসালটেশনও করতে পারেন পুরুলিয়া থেকে, আর নাহলে আপনি বাঁকুড়া বা আসানসোলও আসতে পারেন। অর্থাৎ আপনারা আরেকটা জিনিস স্যার আজকে যেটা বললেন তার মধ্যে থেকে জানতে পারলেন যে যারা অনেক বেশি দূরে রয়েছেন তারা কিন্তু অনলাইন কনসালটেন্সি করতে পারেন। এই অনলাইন কনসালটেন্সি কিভাবে করবেন, কখন করবেন সেটা জানার জন্য ওই যে নিচের দুটো ফোন নাম্বার, সেই নাম্বার দুটোতে একটু ফোন করে নিতে হবে, যাতে আপনারা সময়টা জেনে নিতে পারেন যে কখন অনলাইনে স্যারকে আপনারা পাবেন বা স্যার আপনাদের সময় দেবেন, কার কখন আসছে সেটা একটু করে নিতে হবে। এনিওয়ে আমরা আমাদের আলোচনায় ফিরে যাই যতক্ষণ না আপনাদের কোনো প্রশ্ন আসছে। এবং বাঙালি মানে একটু খেতে ভালোবাসে, এটা একটা ন্যারেটিভও তৈরি করে দেওয়া হয়েছে, বাঙালি গান্ডে পিণ্ডে খায়, বাঙালি একটু খেতে ভালোবাসে। আর আমাদের বিষয়গুলো হয়েছে কি, বাঙালির আরেকটা বিষয়, আমরা না অ্যাডাপশানে ভীষণ পারদর্শী। মানে আমার যা আছে তো আছেই, তা বাদে গুজরাটের কি আছে, পাঞ্জাবের কি আছে, সাউথ ইন্ডিয়ার কি আছে, সবগুলোকে নিয়েছে, তার সঙ্গে একটু আমাদের নিজস্বতা মিশিয়ে সেটাকে আরেকটু মানে একটু ঝাল ঝাল, একটু নোনতা নোনতা, আরেকটু ক্রিস্পি করে এটাকে উদরস্থ করতে পারলেই মনে হয় আমাদের জীবন সার্থক। কিন্তু সেটা পরবর্তীতে কি সমস্যা ক্রিয়েট করে সেটা যাদের হয় তারা বুঝতে পারে। নমস্কার, কে রয়েছেন টেলিফোনে? হ্যালো, হ্যাঁ, কে বলছেন? আমি বহরমপুর থেকে মন্দিরা মুখার্জি বলছে, আমি ওর হাজব্যান্ড। মন্দিরা মুখার্জি, বলুন। বলছি যে ওর ফ্যাটি লিভার আছে, হ্যাঁ হ্যাঁ, ডায়াবেটিস, আনুষঙ্গিক আরো অনেক কিছু আছে, আফটার করোনা এগুলো ডেভেলপ করেছে। আচ্ছা, তো যাই হোক, ওর ফ্যাটি লিভারের যেটা মেন সমস্যা হচ্ছে, সকালে একটা ভমিটিং আছে টেন্ডেন্সি। ও যদিও ট্রিটমেন্ট হচ্ছে ফর্টিজে, এন্ডোক্রোলজিস্টের কাছে বা বিভিন্ন মনোজ আগরওয়াল এদের কাছে হচ্ছে, কিন্তু সকালবেলা ভমিটিং হয়ে ওয়াক করতে করতে এটা হয় প্রায় মাঝে মাঝে। তো এইটাই মূল সমস্যা। কতদিন থেকে চিকিৎসা হচ্ছে ওনার? চিকিৎসা এমনিতে তো ডায়াবেটিসের জন্য তো ট্রিটমেন্ট চলেই, এখন বেলভিউতে চলেই। হ্যাঁ, এর যে হয়েছে মনোজ আগরওয়ালের কাছে, আপনার গ্যাস্ট্রোএন্টারোলজিস্টের কাছে হয়েছে। আমি জিজ্ঞেস করছি কতদিন থেকে ট্রিটমেন্ট চলছে? ট্রিটমেন্ট সব মিলিয়ে 2-3 বছরের ওপর থেকে। 3 বছর? 3 হ্যাঁ। বছর। বয়স কত ওনার? না, 68। আচ্ছা, আপনার প্রবলেম তো এটা? না, ওনার ওয়াইফের। ওয়াইফের? আমার ওয়াইফ। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো এখন ওনার নজিয়া ভমিটিংয়ের সমস্যা হচ্ছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ। ইউএসজি কতদিন আগে করেছিলেন? পিএইচডি 2-3 বার হয়েছে, একটা 2 মাস আগে হয়েছে, একটা 6 মাস আগে হয়েছে। এটা 2 মাস আগে, এটা 6 মাস। ওকে, ফাইন। আপনি টিভি স্ক্রিনে থাকুন, শুনতে থাকুন স্যার, ধন্যবাদ ফোন করার জন্য। দেখুন আপনি বললেন ওনার ডায়াবেটিসের প্রবলেম রয়েছে, ফ্যাটি লিভারও সমস্যা রয়েছে ওনার, ঠিক আছে? তো এই যে সিমটমসটা হচ্ছে, এটা এই রোগের সিমটমসই হচ্ছে যে ফ্যাটি লিভারের সমস্যার জন্যই কিন্তু ওনার নজিয়া ভমিটিং প্রবলেমটা হচ্ছে। তো আপনি নোজিয়া ভমিটিং জন্য একটা ওষুধ দিয়ে নোজিয়া ভমিটিংয়ে চেপে দিতে পারেন, সেটা কোনো প্রবলেম নেই। কিন্তু প্রবলেমটা হচ্ছে এটা কিন্তু বারবার রিকার হতেই থাকবে। আপনাকে কিন্তু ফ্যাটি লিভারকে নিয়ে চিন্তা করতে হবে যে কীভাবে ওকে পুরোপুরি সলভ করা যাবে। ওইটা যখন সলভ হবে তাহলে ওনার যে সিমটমসগুলো আপনি দেখছেন এটা কিন্তু ওনার আর আসবে না বা হবেও না। আপনি বহরমপুর থেকে বলছেন, বহরমপুর আমাদের চেম্বার রয়েছে,
আপনি একবার হেল্পলাইন নাম্বার ফোন করে আপনার মিসেসকে নিয়ে সমস্ত রিপোর্ট নিয়ে আপনি যোগাযোগ করুন। আয়ুর্বেদে খুব ভালো ট্রিটমেন্ট রয়েছে, ডায়াবেটিস ট্রিটমেন্টও পেয়ে যাবেন আপনি, ফ্যাটি লিভারও ট্রিটমেন্ট আপনি ওখানে পেয়ে যাবেন। ফ্যাটি লিভার নিয়ে এর আগেও আমরা একটা এপিসোডে পুরো ফ্যাটি লিভার নিয়ে আলোচনা করেছিলাম। স্যার যেটা বললেন যে হেল্পলাইন নাম্বার, আমি আবারও আপনাকে বা আপনাদের সবাইকে বলে দিচ্ছি। ঠিক এই যে আমি আঙুল দিয়ে দেখাচ্ছি, দেখুন স্ক্রিনের নিচে একটা হলুদ বক্সের মধ্যে, মানে হলুদ বক্সের মধ্যে রেড রিং দিয়ে লেখা রয়েছে 9073641643 আর 9831068089। এই দুটো নম্বরের মধ্যে যে কোনো একটি নাম্বারে আপনি এক্ষুনি ফোন করতে পারেন, আপনার প্রোগ্রাম করতে পারেন, কালকে সকালেও করতে পারেন। ফোন করে আপনি জেনে নিন যে আপনার নিয়ারেস্ট চেম্বারে ডাক্তারবাবু কবে উপস্থিত থাকছেন, কখন উপস্থিত থাকছেন, এবং সেই অনুযায়ী নামটা লিখিয়ে নিন। কেন আয়ুর্বেদে যেতে হয়, কেন আয়ুর্বেদ অনেক বেশি ভরসা দিচ্ছে, আসবো আলোচনা, কিন্তু তার আগে লাস্ট ফোনটা আজকে। নমস্কার, কে রয়েছেন টেলিফোনে? হ্যালো। হ্যালো হ্যাঁ, কে বলছেন? স্যার, আমি বাঁকুড়া থেকে বলছিলাম, দীপক মন্ডল। বাঁকুড়া থেকে বলছেন? বাঁকুড়া থেকে বলছি, দীপক মন্ডল। দীপক মণ্ডল, বলুন দীপক, বলুন কি সমস্যা, তাড়াতাড়ি, সময় নেই। হ্যাঁ স্যার, আমি বলছিলাম আমার মানে কিছুদিন আগে, মানে 1 বছর হয়ে গেছে, তখন আমার মানে লিভারে এখন অ্যালকোহলের কারণে হ্যাঁ, লিভারের প্রবলেম হয়েছিল। লিভারে কি প্রবলেম হয়েছে? মানে লিভারের সাইজটা ছিল 155.6। ঠিক আছে, আপনি টিভি স্ক্রিনে থাকুন, শুনতে থাকুন। আরও একটা টেলিফোন বোধহয় রয়েছে, আমি দুটো ফোনই একসঙ্গে নিয়ে নিই, তারপরে উত্তরটা একবারে নিয়ে নেবো, সময় কম রয়েছে। নমস্কার, কে রয়েছেন টেলিফোনে? হ্যালো। হ্যালো, হ্যাঁ, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি হুগলি জেলা থেকে সুশান্ত দাস বলছি। চট করে আপনার প্রশ্নটা বলুন। আমার প্রশ্ন হচ্ছে, হ্যাঁ, আমার প্রশ্ন হচ্ছে, আমার বয়স 62। হ্যাঁ, আমার বয়স 62। সমস্যা কি? আমার পেটে জ্বালা করছে আর পিঠে সিটানা যন্ত্রণা হচ্ছে। ওকে, ঠিক আছে, আজকে সময় একেবারে শেষ প্রান্তে। ঠিক আছে, আপনি শুনতে থাকুন, ধন্যবাদ স্যার। না, আপনি যিনি বাঁকুড়া থেকে ফোন করলেন, লিভারের সমস্যা বলছেন আপনি, পুরো কথা আমরা শুনতে পারলাম না যে লিভার আপনার বড় হয়ে গেছে না ফ্যাটি লিভার হয়ে গেছে। তো আপনার দুজনকেই বলবো হেল্পলাইনে ফোন করে আমাদের চেম্বারে যোগাযোগ করুন। আয়ুর্বেদে খুব ভালো ট্রিটমেন্ট রয়েছে, এটা আমি বলতে পারি। পেটের সমস্যা, যে কোনো ধরনের সমস্যা যেন আয়ুর্বেদে আপনারা চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারেন। আর টাইম বাউন্ড ট্রিটমেন্ট, এটা হচ্ছে সবথেকে বড় জিনিস, যেখানে কিন্তু আপনি খুবই কম চান্স পাবেন, যেখানে কিন্তু কেউ বলবে যে টাইম বাউন্ড ট্রিটমেন্টে আপনি সুস্থ হবেন। আমি কিন্তু বলছি বেদজ্ঞান আয়ুর্বেদের টাইম বাউন্ড ট্রিটমেন্টে আপনি আপনার রোগটাকে ভালো করতে পারেন। क्या बात। তো সেই জায়গায় দাঁড়িয়ে আপনারা যারা চাইছেন তারা অবশ্যই চলে আসতে পারেন। কীভাবে করতে হবে আমি বলে দিয়েছি। আজকে বিদায় নেবো স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ আপনাদের আমাদের সঙ্গে থাকার জন্য। নমস্কার।